প্ল্যাটফর্ম আজকে 19 এপ্রিল 2025 আজকে দাঁড়িয়ে আমরা দেখব হিন্দু এবং আনন্দবাজার নিউজ পেপারে কি কি ইম্পর্টেন্ট এডিটোরিয়ালস এবং অ্যানালিসিস নিউজ অ্যানালিসিস পাবলিশ নোট আজকের কমপ্লিট অ্যানালিসিস থেকে হোপফুলি তোমরা অনেক কিছু নতুন শিখতে পারবে এবং রেগুলার এই সিরিজটা দেখলে তোমরা আমার মনে হয় একটা হলিস্টিক মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সেরও যে কি কি হচ্ছে আমাদের চারপাশে আমাদের রাজ্যে দেশে এবং গোটা বিশ্ব দুনিয়ায় সেটা সম্বন্ধে একটা সম্যক ধারণা পাবে এবং নিউজ পেপারকে কিভাবে রিড করতে হয় উইথ এ ভেরি স্মল স্প্যান অফ টাইম সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। সো দেরি না করে শুরু করা যাক আজকে নিউজ অ্যানালিসিস। প্রথমত এখানে আমরা ওয়ার্ল্ড ম্যাপে একটা জিনিস দেখব। প্রথম আমাদের কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, দিস ইজ ইন্ডিয়া। এখান থেকে আমি করব আমাদের একটা নেবারিং কান্ট্রিজই বলা যায়, এক্সাক্ট নেবারিং না, বাট আমাদের মিডল ইস্টের একটা কান্ট্রি ইয়েমেন। ইয়েমেনকে যদি আমরা ম্যাপে ভালো করে দেখি, আফটার দ্যাট আমরা দেখব যে কেন এই ইয়েমেনকে স্টাডি করা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমত দিস ইজ দ্য হিন্দু নিউজ পেপার, আজকের দিনের হিন্দু নিউজ পেপার, যেখানে ফ্রন্ট পেজে বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যান্ড দ্য নিউজ পাবলিশ হয়েছে। প্রথমত সেই জায়গা থেকে সেকেন্ড যে নিউজটা আমার মনে হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 74 কিল্ড ইন ইউএস অ্যাটাক অন ইয়েমেন সে হাউথি বা হুথি কমিউনিটি। ঠিক এই হুথি কমিউনিটি কারা, ইয়েমেনে কি করছে, ইয়েমেনের লোকেশন কি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি জাস্ট খবরটা একবার ব্যাকগ্রাউন্ডটা পড়ে দিই, তারপর আমি বলবো যে হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড নিউজ, যেখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে। কতজন মারা গেল, 74% কিল্ড হয়েছে ইউএস এর অ্যাটাকে, দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন, বাট ইয়েমেন কি, ইয়েমেনের এই পার্টিকুলার কমিউনিটিটা কি, সেইটা কিন্তু আমাদের জানা ভীষণভাবে জরুরি। ঠিক এই হুথি কমিউনিটিটা কিন্তু যেমন আমাদের পার্টিকুলারলি আফগানিস্তানে তালিবান থাকে, আবার আমাদের বিভিন্ন রোহিঙ্গা কমিউনিটি মায়ানমারে থাকে। সো হুথি ইজ এ পার্টিকুলার কমিউনিটি লিভিং ইন দ্য কান্ট্রি ইয়েমেন। এবার গতকাল দেখা যাচ্ছে ইউএস কিন্তু সেখানে স্ট্রাইক করেছে একটা পার্টিকুলার ইয়েমেনি পোর্টে, ফুয়েল পোর্টে, এবং সেই স্ট্রাইকে কিন্তু 74 পিপল যারা মেনলি এই যে হুথি রিবেলস, যা হুথি বিদ্রোহী যারা, তারা কিন্তু মারা গেছে এবং সেটা কিন্তু ওয়ান অফ দ্য কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট অ্যাটাক অফ দ্য ওয়াশিংটনস 15-month ক্যাম্পেইন এগেইনস্ট দ্য ইরান ব্যাকড গ্রুপ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এই ইয়েমেন কান্ট্রিতে এই যে পার্টিকুলার কমিউনিটিটা আছে, এই হুথি কমিউনিটি, দে আর ব্যাকড বাই দ্য ইরান গভর্নমেন্ট। দেখো দ্য স্ট্রাইকস যেটা করা হয়েছে সেইখানে কিন্তু টোটাল ফান্ডিং যেগুলো আসছে, ফান্ডস ফর দ্য রেবেলস দ্যাট কন্ট্রোল লার্জ স্কেল অফ ইয়েমেন গভর্নমেন্টের যে পুরো প্রসেসটা, সেটা কিন্তু ইউএস মিলিটারিটা বলেছে এই স্ট্রাইকের মাধ্যমে, এই অ্যাটাকের মাধ্যমে তারা কিন্তু সাপ্রেস করতে চেয়েছে। এই হচ্ছে পুরো জায়গাটা। এরপর আমরা দেখব ম্যাপটা। প্রথমত আমি অলরেডি বললাম এটা ইন্ডিয়া, দিস ইজ দ্য চায়না, রাশিয়া, এখানে হচ্ছে ইয়েমেন। আমরা যদি ভালো করে ডিটেলস ম্যাপটা দেখি তাহলে আমরা দেখব টোটাল যে মিডল ইস্ট কান্ট্রি আমরা যদি দেখি, দিস ইজ দ্য সৌদি আরব, দিস ইজ দ্য ইয়েমেন। ইয়েমেনের ক্যাপিটাল কি, সানা। এখানে আছে আমাদের ইরান। ঠিক এখানে ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে, দুটো ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক লোকেশন, এটা হচ্ছে অ্যারাবিয়ান সি। যদি আমরা এদিকে আসি তাহলে এই বেঙ্গল 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 বেঙ্গল, একদিকে আছে অ্যারাবিয়ান সি। সো দিস ইজ দ্য কন্টিনিউশন, এটা অ্যারাবিয়ান সি। এখানে আমরা দেখবো যে এই যে পার্সিয়ান গালফ, যেখান দিয়ে হচ্ছে কাতার, ইউএই, ঠিক এই জায়গাটা হচ্ছে পার্সিয়ান গালফ। নাও ওমান অ্যান্ড ইয়েমেন, ইয়েমেনকে কিন্তু টাচ করে থাকছে দুটো ইম্পর্টেন্ট সি অ্যান্ড দ্য গালফ, একটা হচ্ছে রেড সি, একটা হচ্ছে গালফ অফ এডেন। এবং এই যে রেড সি এবং গালফ অফ এডেনকে কানেক্ট করছে একটা ইম্পর্টেন্ট স্টেট, সেটা হচ্ছে বাবল মান্ডেব। এইটা থেকে প্রচুরবার পরীক্ষায় কোয়েশ্চেন এসছে অ্যাজ এ স্ট্র্যাটিক জিকে, যদি আমরা কোয়েশ্চেন দেখি সেটা হচ্ছে বাবল মান্ডেব কানেক্ট রেড সি এবং গালফ অফ এডেন। নাও কানেক্টিং টু দ্য নেক্সট যে পোর্শনটা আমরা যদি ম্যাপে দেখি, দিস ইজ দ্য রেড সি। রেড সি কিন্তু সুয়েজ ক্যানেলের মাধ্যমে, এইখানে সুয়েজ ক্যানেল যেটা কিন্তু মেডিটেরিয়ান সিতে গিয়ে কানেক্ট হচ্ছে। আর এখানে আমাদের মোস্ট যে ইনফেমাস যে গাজা স্ট্রিপ, ইসরায়েল, জেরুসালাম, এই জায়গাগুলো কিন্তু অবস্থিত। এরপর ম্যাপ দেখার পর আমরা বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য অনগোয়িং কাইন্ড অফ থিং। ব্যাক টু 1990 ইয়েমেনে যে গভর্নমেন্ট ছিল, মেনলি এখানে একটা ডিক্টেটরশিপ চলতো, যে কিং ছিল, কিং ভার্সেস একটা ওখানে সিভিল ওয়ার শুরু হয়, সিভিলিয়ান বিদ্রোহ শুরু হয়, সিভিল ওয়ার শুরু হয়। এবং সিভিল ওয়াররা মেনলি কিন্তু এই যে সিভিল ওয়ারটা
তৈরি হয়েছিল ইয়েমেন গভর্নমেন্টের এগেনস্টে, কিং এর এগেনস্টে, সেইটাই কিন্তু ব্যাকড বাই এই হাউথি কমিউনিটি বা হুতি কমিউনিটি। ঠিক এই যে যুদ্ধটা হয়েছিল, অ্যাকচুয়ালি এই যে সিভিল ওয়ারের যে এই পার্টিকুলার কমিউনিটিরা, এরা কিন্তু মুসলিম, কিন্তু আমরা জানি মুসলিমদের দুটো পার্টিকুলার টাইপ হয়, একটা হচ্ছে শিয়া কমিউনিটি, একটা হচ্ছে সুন্নি কমিউনিটি। এই যে হুথি যে community presently living in the Yemen, they belong to কি শিয়া, ঠিক শিয়া কমিউনিটি। কিন্তু আমরা যদি ম্যাপে দেখি এর ইয়েমেনের ঠিক যে পড়োশী দেশ সেটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে যে মুসলিম কমিউনিটিটা আমরা পাই সেটা হচ্ছে সুন্নি মুসলিম কমিউনিটি। ঠিক তার মানে এই শিয়া ভার্সেস actually causing the main problem in the Yemen, এবং সুন্নিরা মেনলি সৌদি আরব, মুসলিমরা সুন্নি, কিন্তু এই ইয়েমেনরা কিন্তু ইয়েমেনের যে এন্টায়ার যে হুতি কমিউনিটি দে আর শিয়া। এই জায়গা থেকে সিভিল ওয়ার শুরু হয় কিন্তু, এবং অ্যাট প্রেজেন্ট দেখা যাচ্ছে ইয়েমেনের যে গভর্নমেন্ট আছে, ইয়েমেনের যে কারেন্ট গভর্নমেন্ট, দে আর ব্যাকড বাই দ্য সুন্নি সাপোর্টেড যে মুসলিম অর্গানাইজেশন লাইক সৌদি আরব কিন্তু ইয়েমেন গভর্নমেন্টকে সাপোর্ট করে, ইউএসএ কিন্তু ইয়েমেন গভর্নমেন্টকে সাপোর্ট করে। অন্যদিকে এই যে রেবেল গ্রুপ, এই রেবেল গ্রুপকে কিন্তু সাপোর্ট করছে ইরান। বিকজ আমরা যদি ম্যাপ দেখি, এই ইরানে কিন্তু আমাদের যে কমিউনিটির মুসলিম আছে দে আর শিয়া কমিউনিটি মুসলিম। সো দিস ইজ দ্য মেন কাইন্ড অফ মানে ব্যাকগ্রাউন্ড যেটার উপর ভিত্তি করে আজও ইয়েমেনে বিভিন্ন ধরনের সিভিল ওয়ার হয়। এই ধরনের রিবেল গ্রুপরা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি চালায়, তারা তাদের রাইটস এর জন্য ফাইট করে, এবং সেই যে ফাইট তার এগেনস্টে কিন্তু ইউএস মাঝে মাঝে স্ট্রাইক অপারেশন চালায় ব্যাকড বাই দ্য সৌদি আরব। অন দি আদার হ্যান্ড শিয়া কমিউনিটি যে এই যে হুতি কমিউনিটি, তারা কিন্তু ইরান গভর্নমেন্টের দ্বারা সাপোর্ট পাচ্ছে। সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। কামিং টু দ্য নেক্সট যে জায়গাটা আজকে আমি পড়বো সেটা হচ্ছে গতকাল টেকনোলজি, স্পেস টেকনোলজি নিয়ে ইলন মাস্কের সাথে কিন্তু একটা ওভার দি ফোন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কথা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গতকাল হি হ্যাড এ ফোন কল উইথ দ্য ইউএস প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড দ্য বিজনেসম্যান ইলন মাস্ক। এই জায়গায় দাঁড়িয়ে যে কথাগুলো হয়েছে সেগুলোর জন্য তারা কিন্তু দে আর ট্রাইং টু অ্যাকচুয়ালি এনহ্যান্স দ্য ইন্ডিয়া ইউএস পার্টনারশিপ ইন সেভারাল ডোমেইনস। মেইনলি কি ইলন মাস্কের দুটো ফার্ম, একটা হচ্ছে কার কোম্পানি টেসলা, আর একটা হচ্ছে ইন্টারনেট প্রোভাইডার স্যাটেলাইট যে কমিউনিকেশন সিস্টেম স্টারলিংক। এই দুটো যাতে ইন্ডিয়াতে স্প্রেড হয়, ইন্ডিয়ান মার্কেটে তাদের এক্সপানশন বাড়ে, এবং ইন্ডিয়াকে অ্যাজ অ্যান ইমার্জিং মার্কেট ইকোনমি হিসাবে যেন ইউএস গভর্নমেন্ট কনসিডার করে, ফর দ্যাট পারপাস দে হ্যাড দ্য টক ওভার দি ফোন। এই হচ্ছে ব্রিফ। আর একটা যে ফ্রন্ট পেজে ইম্পর্টেন্ট খবর বেরিয়েছে সেটা হচ্ছে আমরা জানি ইয়ার্স লং যে ইউক্রেন এবং রাশিয়ার যে ওয়ার চলছে সেই জায়গায় দাঁড়িয়ে ইউএস ইজ ট্রাইং টু নেগোশিয়েট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আফটার বলা হয়েছে মানে দে হ্যাভ ফেলড, ইউএস গভর্নমেন্ট is now trying to pull out from the peace deal. এখান থেকে বলা হয়েছে রুবিও hints at the US exit if Ukraine peace deal stalls, অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে কোনো যদি পিস ডিল সাইন না হতে পারে, ইউএস কিন্তু এখানে আর মিডিয়েটার বা নেগোসিয়েটারের রোল প্লে করবে না, ইউএস এর রাস্তা বেছে নেবে, এমনটাই জানিয়েছে ইউএস গভর্নমেন্টের পুরো যে প্ল্যানিংটা চলছে সেটাই জানিয়েছে। এরপর আমি বাংলা নিউজ পেপারটা আজকে জাস্ট দেখাবো। দিস ইজ দ্য বেঙ্গলি নিউজ পেপার। আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে ওয়াকফের এগেনস্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা, মুসলিমরা তাদের ক্ষোভ, মুসলিম কমিউনিটি তাদের যে সমস্ত ক্ষোভ সেগুলোকে বিদ্রোহের পর্যায়ে নামিয়ে বিক্ষোভ করছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় পশ্চিমবঙ্গের কিন্তু বিভিন্ন প্রান্তে একটা টার্ময়েল পরিস্থিতি দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রচন্ডভাবে রাজনৈতিক একটি অ্যাঙ্গেলে প্রত্যেকটা আর্টিকেল লেখা হয়েছে, এবং ফর দিস রিজন আমার মনে হচ্ছে মানে কোনো আর্টিকেল আজকে পড়ার জন্য উপযোগী নয়, পরীক্ষার পারপাসে উপযোগী নয়। প্রথমত এই যে বড় আর্টিকেলটা দেখো, এটা কিন্তু একদমই এই যে আপাতত পিছু হটা, এটা একদমই রাজনৈতিক একটি অ্যাঙ্গেল, পড়ার দরকার নেই। স্বাভাবিকতায় ফেরা, এটা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে সাম্প্রদায়িকতা অশান্তি ছড়িয়ে পড়ছে সেখান থেকে বেরিয়ে যাওয়া, হিংসা মারামারি হানাহানি ভুলে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি সেই বিষয়ে লেখা, এটা পড়ার দরকার নেই। এই যে বড় আর্টিকেলটা, এটা হচ্ছে ইউএস প্রেসিডেন্টের সঙ্গে ফ্যাসিবাদের যে ছায়া বা ইউএস প্রেসিডেন্টের যে কারেন্ট অ্যাক্টিভিটি সেটা কিভাবে বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলছে সেটা লেখা, কিন্তু যে অ্যাঙ্গেলে লেখা হয়েছে হুইচ ইজ ভেরি মাচ পলিটিক্যাল, কিন্তু আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে সবসময় অ্যাপলিটিক্যাল নিউজ পড়া উচিত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এইটাও আজকে পড়াবো না। এদিকে রাইট হ্যান্ড সাইডে ধর্ম নিয়ে রাজনীতি, অবভিয়াসলি দ্য হেডলাইন শোজ দ্যাট
মানে আননেসেসারি এটি একটি আর্টিকেল, বাকি কোনো আর্টিকেল পড়ার দরকার নেই। বাট মুভিং টু দ্য নেক্সট, আমি যদি চলে আসি আমাদের হিন্দুর এডিটোরিয়াল অ্যানালিসিসে, সো দেয়ার আর লট অফ থিংস, খুব ইম্পর্টেন্ট কিছু এডিটোরিয়াল আজকে দাঁড়িয়ে বেরিয়েছে যেটা আমার মনে হয়েছে যে হিন্দুর জন্য আমাদের পড়ার দরকার আছে। আমি এডিটোরিয়াল পেজটাকে ওপেন আপ করব, তার আগে তোমাদেরকে বলবো যে যে কোনো এডিটোরিয়াল পড়ার আগে যে কনটেক্সটটা এডিটোরিয়ালে দেয়া হয়েছে তার যদি ব্যাকগ্রাউন্ড নলেজ তোমাদের কাছে না থাকে, তোমরা জাস্ট পড়ে এডিটোরিয়ালকে অ্যানালিসিস করা, এডিটোরিয়ালের কি তাৎপর্য সেটাকে বোঝা, ইটস বিট ডিফিকাল্ট। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করবো রেগুলার কিছুটা সময় ধরে এই এডিটোরিয়াল অ্যানালিসিসটা শুনো, যাতে করে কিন্তু তোমাদের যে ব্যাক অফ দ্য নলেজ সেটা কিন্তু ক্লিয়ার হয়। প্রথমত আমরা যদি এডিটোরিয়ালটা আজকে দেখি, দুটো এডিটোরিয়াল নিয়ে আমি আজকে আলোচনা করব। একটা হচ্ছে রেস্টোরেশন অফ স্যানিটি অফ দ্য কনস্টিটিউশনাল সিস্টেম, অর্থাৎ কনস্টিটিউশনাল সিস্টেমের যে স্যানিটি সেটাকে কিন্তু রেস্টোর করার প্রয়োজন আছে, quite similar to the different articles of the Indian Constitution। সেই আর্টিকেলস গুলো নিয়ে আলোচনা করব আমরা, লাইন বাই লাইন এই এডিটোরিয়ালটা রিড করব না, কারণ এই ধরনের এডিটোরিয়াল আমরা বারবার পড়েছি, যেটা তামিলনাড়ু গভর্নমেন্টের তামিলনাড়ু গভর্নরের এগেনস্টে সুপ্রিম কোর্টের একটি রায়। সেই জায়গায় দাঁড়িয়ে কি কি ইম্পর্টেন্ট আর্টিকেলস বারবার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে এবং যেখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, উই উইল স্টাডি দ্যাট পার্টিকুলার আর্টিকেলস in details. And apart from this, the next article that I am going to discuss with you, that is the steering the decarbonization of the Indian logistic system। অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান লজিস্টিক সিস্টেম, ট্রান্সপোর্টেশন, কোনো মাল পণ্যকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার যে প্রসেস, এই লজিস্টিক সেক্টরে ডিকার্বনাইজেশন, হাউ ইট ক্যান বি অ্যাচিভড। আমি প্রথমত সেকেন্ড আর্টিকেলটা দিয়ে শুরু করব, বিকজ আই এম গোয়িং টু রিড দ্য এন্টায়ার আর্টিকেল লাইন টু লাইন বা লাইন বাই লাইন আমি পড়বো। তোমরা এই জায়গাটা একটু আগে ভালো করে দেখে নাও, দেন আমরা ওপরের আর্টিকেলটাকে ডিসকাশন করব। প্রথমত বিকশিত ভারত, বা বাংলায় যদি আমরা বলি বিকশিত ভারত, এই যে টার্মিনোলজি গুলো ইউ ক্যান ইউজ ইট ইন ইউর রাইটিং স্কিল। তো বিকশিত ভারত, ইটস নট জাস্ট এ ভিশন, ইটস এ কমিটমেন্ট টু হ্যাভিং এ স্ট্রঙ্গার সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া বাই 2047। অর্থাৎ আমাদের যে 2047-এ আমরা যে এনভিশন করেছি টু গেট দ্য বিকশিত ভারত, সেটা কিন্তু একটা কমিটমেন্ট। কিসের কমিটমেন্ট? স্ট্রঙ্গার রেজিলিয়েন্ট ইন্ডিয়া তৈরি করার। এবং সেই কমিটমেন্টের করে কি আছে? অ্যাট ইট কোর্স লাইজ দ্য ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এনশিওরিং দ্যাট গ্রোথ রিচেস এভরি সিটিজেন, এভরি বিজনেসম্যান অ্যান্ড এভরি রিজিয়ন। প্রত্যেকটা জায়গায় ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ দ্য গ্রোথ যেন হয়। বাট can we truly achieve this goal without logistics sector that is large, efficient and future ready? অর্থাৎ লজিস্টিক সেক্টরকে বাদ দিয়ে আমরা কিন্তু এই গোল অ্যাচিভ করতে পারবো না। ফ্রম seamless supply chains to last mile connectivity and efficient scalable logistic network is the strength of equitable and sustained progress। তো এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে টোটাল যে সিমলেস সাপ্লাই চেইন, যেটা লাস্ট মাইল কানেক্টিভিটি পর্যন্ত পৌঁছে গেছে, সেটাকে কিন্তু এফিশিয়েন্ট স্কেলেবল একটা লজিস্টিক নেটওয়ার্ক তৈরি করতে হবে। সেই স্ট্রেন্থ তৈরি করতে পারলে তবেই আমরা কিন্তু সাস্টেন প্রোগ্রেসের দিকে যাব। নাও in this growth journey, where infrastructure, efficiency, accessibility are crucial for an inclusive logistics sector, there is one factor that cannot be overlooked. কোন ফ্যাক্টরটা আমরা ওভারলুক করতে পারি না? Environment and its prioritization are absolutely necessary to build a future ready, resilient logistic network। অর্থাৎ এনভায়রনমেন্টালের দিকটাকে আমাদের অবভিয়াসলি কনসিডার করতে হবে while preparing the logistic network future ready and resilient। ইন্ডিয়ার যে লজিস্টিক সেক্টর নাও, as of now, it is the one of the most carbon intensive in the world। আমরা কারেন্টলি যে লজিস্টিক সিস্টেম ইউজ করছি সেখানে হিউজ কার্বন ফুটপ্রিন্ট আছে এবং কার্বন ইন্টেন্সিভ একটা সিস্টেম তৈরি হয়ে আছে। মাস্ট আন্ডারগো এ গ্রিন ট্রান্সফরমেশন, অর্থাৎ এই লজিস্টিক সেক্টরকে কিন্তু গ্রিন করতে হবে, অর্থাৎ কার্বন ফুটপ্রিন্ট কমাতে হবে। Now, as the nation moves towards a zero carbon emission by 2070, it is a target যেটার মাধ্যমে আমরা বলেছি by the 2070 will make the entire nation carbon neutral or net carbon zero emission হবে। It is imperative, অর্থাৎ বাধ্যতামূলকভাবে obligatory to reduce emission of transportation, warehousing and সাপ্লাই চেইন এমিশন। তাহলে এন্টায়ার সিস্টেম অফ দ্য যে লজিস্টিক সাপ্লাই যে ইকোসিস্টেম, সেটাকে কিন্তু আমাদের কার্বন নিউট্রাল বানাতে হবে। কার্বন কস্ট অফ মোবিলিটি, দিস সেক্টর বিয়ার্স দ্য বার্ন অফ ইন্টেন্স কার্বন এমিশন। অর্থাৎ কোন সেক্টর? এই যে আমাদের ট্রান্সপোর্টেশন এবং লজিস্টিক্স যে সিস্টেম সেক্টর, এটা কিন্তু
হিউজ কার্বন এমিশন এখান থেকে হয়, মেনলি অয়েল কম্বাশনের জন্য। কত পার্সেন্ট? এন্টায়ার কান্ট্রি 13.5% কান্ট্রি টোটাল গ্রিন হাউস গ্যাস এমিশন কিন্তু এই সেক্টর থেকে আসে, যেখানে যার মধ্যে রোড ট্রান্সপোর্টেশন কিন্তু alone making up over 88%. শুধু রোড ট্রান্সপোর্টেশন কিন্তু 88% contributor of the greenhouse gas emission. Now nearly 90% of the passenger travel, 70% of the freight movement are dependent on road, with ট্রাকস রেসপন্সিবল ফর 38% অফ দ্য CO2 এমিশন। অর্থাৎ ট্রাকে করে আমরা যে পণ্য সরবরাহ করি সেটা কিন্তু অলমোস্ট হিউজ অ্যামাউন্ট প্লে করছে গ্রিন হাউস গ্যাস এমিশনে। নাও ডোমেস্টিক এভিয়েশন অ্যাকাউন্টস ফর অ্যারাউন্ড 4%, while coastal and inland shipping adds to the emission load but is significantly less than road freight movement। অর্থাৎ এই যে রোড মুভমেন্টের পাশাপাশি ডোমেস্টিক এভিয়েশন এবং কোস্টাল এবং ইনল্যান্ড যে শিপিং, অর্থাৎ জলপথের মাধ্যমে এবং বায়ুপথের মাধ্যমেও যে শিপিং গুলো হচ্ছে সেগুলো কিন্তু কম্পারেটিভলি কম, বাট they are also contributing to the greenhouse gas emission. Now government policy envisages a rapid expansion by 2030. Cargo and passenger movement on inland waterway is set to triple। দেখো কার্গো এবং ইনল্যান্ড ওয়াটারওয়েজ এর মাধ্যমে ট্রান্সপোর্টেশন কে ট্রিপল করার কথা ভাবা হচ্ছে। কোস্টাল শিপিং কার্গো মুভমেন্ট will increase by 1.2 times, but this growth not only fuels economic momentum but also maintain its scalability and sustainability goal। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে এই জায়গায় কিন্তু স্কেলেবিলিটি বাড়ানোর সাথে সাস্টেনেবল ভাবে স্কেলেবিলিটি বাড়ানোর দিকেও we need to pay attention. Now however the issue is not just restricted to road freight movement, the warehousing sector, যেখানে entire warehousing যে সেক্টরটা which suppose the freight movement, অর্থাৎ এই মুভমেন্ট করার জন্য যে warehousing সেক্টর আছে is another major emitter। সেই জায়গা থেকে দাঁড়িয়ে the time is now to act upon। Now futuristic approach, আমাদের futuristic কি অ্যাপ্রোচ হওয়া উচিত? Global example provide a strong foundation for this transition। Key transition, while countries such as China, United States successfully shifting the freight movement from road to rail, তারা কিন্তু US চায়না কিন্তু এই টোটাল ট্রান্সপোর্টেশন যে প্রসেস, টোটাল লজিস্টিক সাপোর্ট প্রসেসটাকে কিন্তু সাকসেসফুলি বাই রোড থেকে রেল এ শিফট করিয়ে দিয়েছে। রেল ফ্রিট significantly reduces emission compared to road transportation, কারণ রেলের কিন্তু এমিশন খুবই কম হয়, significantly কম হয়। China has invested heavily expanding its rail network and the share of railway is almost 50% in China। United States কি করেছে? has also embraced this shift, making rail one of the early decarbonized freight option। India should enhance the share of the railway in freight transport to reduce emission and improve efficiency। অর্থাৎ রোড থেকে রেলের মাধ্যমে, রেলপথের মাধ্যমে পণ্যকে সাপ্লাই করা, ডিস্ট্যান্ট প্লেসে পাঠানোর যে কাজ সেটা কিন্তু রেলের থ্রু দিয়ে করতে হবে, না কি রোড। রেল হ্যাজ বিন অ্যান আর্লি অ্যাডাপ্টার অফ ইলেকট্রিফিকেশন, ইজ এ মোর সাস্টেনেবল অ্যান্ড অলমোস্ট জিরো এমিশন মডেল অফ ট্রান্সপোর্ট। রেল কিন্তু ইলেকট্রিসিটিতে চলছে এবং রেলের কিন্তু কার্বন এমিশন জিরো, অলমোস্ট জিরো। অন দি কন্ট্রারি যদি আমরা রোড দেখি, রোডের যে ট্রান্সপোর্ট ক্যান নট বি ওভারলুকড অ্যান্ড নিডস এ ফোকাস স্ট্রাকচারাল চেঞ্জ টু মেক ইট ক্লিনার। রোড ট্রান্সপোর্টকে কিন্তু আমাদের ক্লিনার করতে হবে এবং এখানে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া টেকেন এ বোল্ড স্টেপ। কি স্টেপ? যেখানে একটা রিসেন্ট ইনিশিয়েটিভ চালু করা হয়েছে বাই দ্য ইউনিয়ন মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, কি দ্য ইন্ট্রোডাকশন অফ ওভারহেড ইলেকট্রিক ওয়্যারস অ্যালং দ্য হাইওয়ে টু পাওয়ার দ্য ইলেকট্রিক ট্রাকস। অর্থাৎ রাস্তাতে, হাইওয়েতে ইলেকট্রিক ট্রাক চালানোর ব্যবস্থা করা হচ্ছে এবং সেই ইনিশিয়েটিভে ওভারহেড ইলেকট্রিক ওয়্যারস কিন্তু রাস্তায় হাইওয়ে দিয়ে মানে বেছানো হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে কি বলা হয়েছে? যেরকম দ্য ফার্স্ট পাইলট সাচ প্রজেক্ট, এরকম কি পাইলট প্রজেক্ট? দিল্লি জয়পুর করিডোর could be a breakthrough in reducing emission from freight movement while ensuring high efficiency and economic viability। অর্থাৎ দিল্লি জয়পুর করিডোরকে কিন্তু এইভাবে ইলেকট্রিফাইড গ্রিড দিয়ে কানেক্ট করা হচ্ছে so that the electric buses, electric trucks can run using the electricity, not by using the fuel। Coming to the next, coastal shipping, inland waterway, বিভিন্নভাবে জলপথের মাধ্যমে যে ট্রান্সপোর্ট হচ্ছে সেখানেও কিন্তু ইমেন্স পোটেনশিয়াল আছে ডিকার্বনাইজেশনের জন্য। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO কিন্তু aims to slash global shipping emission by 50% by 2050। এখান থেকে দাঁড়িয়ে কি বলা হয়েছে? IMO কিন্তু 2050 এর মধ্যে গ্লোবাল যে এন্টায়ার যে পলিউশন
ওয়াটারওয়েজ এর মাধ্যমে হচ্ছে সেটাকে কমানোর চেষ্টা করেছে। এখানে এই ইন্ডাস্ট্রি কিন্তু অ্যাডাপ্ট করতে চাইছে ক্লিনার fuel such as ammonia, hydrogen, biofuel, methanol, electricity. India can fast track its green transition by introducing LNG powered vessel, solar assisted electric boat, মানে সোলার পাওয়ার দিয়ে সেই বোট রান করবে, ইভেন ইলেকট্রিক বায়োফুয়েল রান পারে। তার মানে ইলেকট্রিক বায়োফুয়েল রান বোট ভেসেল সেগুলোকে কিন্তু ইনল্যান্ড ওয়াটার সিগমেন্টের জন্য ইউজ করতে হবে, তাহলে আমরা কিন্তু এফিশিয়েন্ট এবং সাস্টেনেবল ফ্রিট মুভমেন্ট করতে পারবো। এয়ার ট্রান্সপোর্টেশনকে কিভাবে আমরা কার্বন নিউট্রালের দিকে নিয়ে যেতে পারি? অলদো দেখো এয়ার ট্রান্সপোর্টেশন রিমেন্স ওয়ান অফ দ্য হার্ডেস্ট সেক্টর টু ডিকার্বনাইজ। কেন? ডিউ টু ইটস হেভি রিলায়েন্স অন দ্য রিফাইন্ড ফুয়েল। এবং দেখো তোমরা রাস্তায় ইলেকট্রিক গ্রিড আমরা বসাতে পারি, সোলার গ্রিড দিয়ে আমরা ভেসেল চালাতে পারি, বাট যেখানে এয়ার ট্রান্সপোর্টেশন যেখানে প্লেন রান করছে সেখানে কিন্তু এভিয়েশন ফুয়েল লাগবে, বাট মেকিং দ্য ট্রানজিশন কস্টলি। সেই জায়গাটাকে কিন্তু কার্বন নিউট্রালাইজেশনের দিকে নিয়ে যেতে গেলে হিউজ কস্ট লাগবে। হাউএভার অ্যাডভান্সমেন্ট ইন সাস্টেনেবল এভিয়েশন ফুয়েল, এফিশিয়েন্ট ইমপ্রুভমেন্ট ইন আদার ট্রান্সপোর্টেশন মোড কুড হেল্প অবসোর্ব এমিশন। অর্থাৎ আমাদের এভিয়েশন যে ফুয়েলটা সেটাকে কিভাবে সাস্টেনেবল করা যায়, কম যতটা পারা যায় কম কার্বন এমিশন করা যায় সেদিকে আস্তে আস্তে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হবে। ওয়্যার হাউসিং সেই জায়গায় দাঁড়িয়ে is another significant contributor to emission due to high energy consumption. Transitioning to renewable energy sources such as solar, wind and the geothermal power can drastically cut the carbon footprint of warehouse. Moving ahead, in the last conclusion part, the author is trying to highlight the decarbonizing India's logistics sector is not just about cutting emission. Ekhane it is about building a more competitive, resilient, future-ready industry. India's logistics sector is on the brink of transformation. Brink mane at the verge or the kinara, ekdom final point. Decarbonization is a key to ensure sustainable growth. By scaling up rail freight, electrifying road transport, adopting cleaner maritime fuel, making warehouses more energy efficient, India can build a high-performing logistic network with a reduced environmental impact. Boja gelo, the time is to act now. With the right policy investment, India can lead the way in creating a cleaner, greener and more efficient logistic ecosystem. Now the road to a greener future has been paved, অর্থাৎ সেই রাস্তা বাঁধানো হয়ে গেছে এবং আমাদের কি কাজ? It is now the time to accelerate সেই রাস্তায় হাঁটা। হোপফুলি এই আর্টিকেলটা তোমরা বুঝতে পেরেছো। কামিং টু দ্য নেক্সট আর্টিকেল, আমি এই জায়গাটা জাস্ট আমি তোমাদের কয়েকটা জায়গা হাইলাইট করব, কোন কোন আর্টিকেল আমি ডিসকাস করব সেটা আমি বলে দিচ্ছি। অলরেডি আমরা দেখেছি তামিলনাড়ু গভর্নমেন্টের কাছ থেকে বিভিন্ন বিল ফর এ লং টাইম গভর্নরের কাছে কিন্তু পেন্ডিং ছিল। সেকেন্ড কি ঘটনাগুলি হয়, গভর্নরের কাছে কিন্তু হিউজ বিল পেন্ডিং ছিল ফর ইয়ার্স। নাও সেই বিলগুলো কিন্তু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা তামিলনাড়ু যে স্টেট লেজিসলেচার দিয়ে পাস হয়, সেকেন্ড টাইম পাস করানো হয় এবং আবার গভর্নরের কাছে কিন্তু অ্যাসেন্টের জন্য পাঠানো হয়। তখন গভর্নর কি করেন? তখন গভর্নর কিন্তু সেটা প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেন ফর রিকনসিডারেশন এবং প্রেসিডেন্ট কি করেন? মোস্ট অফ দ্য বিলকে কিন্তু সেখানে তার অ্যাসেন্ট দেননি, অর্থাৎ সেই বিলগুলোকে ল্যাপস করিয়ে দেন। এই অবস্থা থেকে তামিলনাড়ু গভর্নমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টের কাছে যায় এবং সুপ্রিম কোর্ট কিন্তু বলেন যে একটা 1 থেকে 3 মাস একটা টাইম দেন, যার মধ্যে কিন্তু গভর্নরকে সেই বিলের ওপর অ্যাসেন্ট দিতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে তোমরা নিজেদের মতো করে আর্টিকেলগুলো পড়বে, বাট আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য আর্টিকেল 142। এরপর আমরা পড়বো আর্টিকেল 200 কি বলতে চাওয়া হয়েছে। এরপর আমরা যে আর্টিকেলটা পড়বো সেটা হচ্ছে আর্টিকেল 145(3), আর একটা আর্টিকেল আমরা পড়বো আর্টিকেল 143। চারটে আর্টিকেলকে আমরা ডিসকাস করবো যে কি কি আছে, 142, 43, 145(3) আর সাবক্লজ 3 আর আর্টিকেল 200, আর একটা আমরা আর্টিকেল পড়বো 201। না চলো, এটা আমার নিজের লক্ষ্মীকান্তের বুক। দেখো, দিস ইজ আর্টিকেল 200। আর্টিকেল 200 কে যদি আমরা বাই বুক রিড করি, লক্ষ্মীকান্তের বুক, সেটা হচ্ছে দেখো, when a bill is sent to the governor, যদি একটা বিলকে গভর্নরের কাছে পাস করানো হয় আফটার ইট ইজ ডিউলি পাসড বাই দ্য স্টেট লেজিসলেচার, অর্থাৎ বিধানসভা বা যে কোনো জায়গায় যদি বিধান পরিষদ থাকে সেই জায়গা থেকে পাস হওয়ার পর যদি একটা বিল গভর্নরের কাছে আসে, সেই আর্টিকেলটা কি? আর্টিকেল 200। সেখানে গভর্নর কি কি করতে পারে? দেখো, গভর্নর ক্যান, এখানে ক্যান আছে, ঠিক আছে, কি কি করতে পারে, অপশন কি কি আছে? গিভ হিজ অ্যাসেন্ট টু দ্য বিল, অর্থাৎ সেই বিলটায় তার সম্মতি জানালো, তার মানে বিলটা অ্যাক্ট হয়ে গেল। উইথহোল্ড হিজ অ্যাসেন্ট টু দ্য বিল, সেই বিলে তার অনুমতি নাও দিতে পারে।
অর সেকেন্ড থার্ড পয়েন্ট রিটার্ন দ্য বিল, সেই বিলকে রিটার্ন করতে পারে, বাট মানি বিলকে কিন্তু গভর্নর কখনোই রিটার্ন করতে পারবেন না। এবার যদি রিটার্ন করে কিসের জন্য? ফর রিকনসিডারেশন অফ দ্য স্টেট লেজিসলেচার। বলা হলেন যে গভর্নর হয়তো বলতে পারেন যে এটাকে আমি ব্যাক করাচ্ছি স্টেট লেজিসলেচারে কিছু সংশোধন করার জন্য, কিছু মডিফিকেশন করার জন্য, এবং সেই জায়গা থেকে সেটাকে ব্যাক করানো হলো। কিন্তু however if the bill is passed again by the state legislature, যদি গভর্নর যে রেকমেন্ডেশন গুলো পাঠিয়েছে সেইগুলোর পরেও স্টেট লেজিসলেচার কিন্তু ওই যে বিলটাকে পাস করেন, কিভাবে? উইথ অর উইদাউট এনি অ্যামেন্ডমেন্ট। অর্থাৎ গভর্নরের যে রেকমেন্ডেশন সেটাকে মেনে কোনো অ্যামেন্ডমেন্ট করলে বা স্টেট লেজিসলেচার যদি না চায় কোনো রকম চেঞ্জ না করে ওই বিলটিকে যদি আবার গভর্নরের কাছে পেশ করেন, দেন এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, সেকেন্ড টাইম আসার পর গভর্নর হ্যাজ টু, মানে ইজ ম্যান্ডেটরি প্রভিশন, হ্যাজ টু গিভ হিজ অ্যাসেন্ট টু দ্য বিল। বোঝা গেল? নেক্সট, এরপর রিজার্ভ দ্য বিল ফর কনসিডারেশন অফ দ্য প্রেসিডেন্ট। আর 4 নম্বর কাজ কি করতে পারেন? যখন বিলটা এলো তিনি প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেবেন। In one case such reservation is obligatory, অর্থাৎ যদি দেখা যায় যে এই একটা কেসে প্রেসিডেন্টকে সবসময় বিলটা ফরওয়ার্ড করতে হবে। কোন কেসে? যখন সেই বিলটা কিন্তু এন্ডেঞ্জার করছে দ্য পসিবিলিটি অফ দ্য স্টেট হাই কোর্ট। In addition, the governor can also reserve the bill if it is the following nature. এবার বলা হচ্ছে প্রেসিডেন্ট কিন্তু কিছু জায়গায় গভর্নর কিন্তু অব্লিগেটরি আছে কিছু জায়গায় এই বিল রিজার্ভ করার জন্য, বাট ইন জেনারেল গভর্নর কিন্তু কোন একটা বিলকে প্রেসিডেন্সিয়াল রিকনসিডারেশনের জন্য ফরওয়ার্ড করতে পারেন। এবার আর্টিকেল 201 হচ্ছে প্রেসিডেন্ট সেখানে বিলে কি কি করবেন। প্রেসিডেন্ট কিন্তু তারপর সেই বিলে কিন্তু অ্যাসেন্ট দিতে পারেন, সেই বিলকে উইথহোল্ড করতে পারেন বা সেই বিলকে কিন্তু আবার ক্যান্সেল আউট করে দিতে পারেন। সো এটা প্রেসিডেন্সিয়াল রাইট, এটা হচ্ছে আন্ডার আর্টিকেল 201 যখন একটা গভর্নর কোনো বিলকে প্রেসিডেন্টের কাছে পাঠান। বাট এই জায়গায় 200 আর্টিকেলের এই ক্লজটা খুব ইম্পর্টেন্ট, যদি কোনো বিল সেকেন্ড টাইম গভর্নরের কাছে আসে, গভর্নর হ্যাজ টু গিভ হিজ অ্যাসেন্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আর্টিকেলে এইটাই বলা হয়েছে যে এখানে গভর্নর কিন্তু এই জায়গায় বলা হয়েছিল যে as per the mandate of the article 200 of the constitution, send them to the president for consideration. He sent the bill to the president only after the government of the Tamil Nadu approves the top court. অর্থাৎ বলা হয়েছে যে সেকেন্ড টাইম যখন ওই বিলটা পাস হয়ে ফাইনালি যখন অ্যাসেম্বলি ওই বিলটাকে সেকেন্ড টাইম পাস করেছিল এবং গভর্নরের কাছে দিয়েছিল, আন্ডার আর্টিকেল 200 কিন্তু গভর্নর কিন্তু সেখানে অ্যাসেন্ট দিতে বাধ্য ছিল। বাট গভর্নর ইনস্টেড অফ গিভিং হিজ অ্যাসেন্ট অ্যাজ পার দ্য ম্যান্ডেট অফ আর্টিকেল 200 সেন্ড দ্য বিল টু দ্য প্রেসিডেন্ট, হুইচ ইজ এ ফ্লজ, যেখান থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এটাকে কিন্তু ক্যান্সেল করেছে। নাও আর্টিকেল 142 কি? আর্টিকেল 142 হচ্ছে বাই ইন অর্ডার টু প্রোভাইড আ কমপ্লিট জাস্টিস। এখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 142 তে কিন্তু এই ভার্ডিক্টটা দিয়েছে যে এই যে এন্টায়ার অ্যাক্টিভিটিটা হয়েছে এটা মানে এটা অ্যাজ পার দ্য জুডিশিয়াল জুরিসপ্রুডেন্স থেকে এটা ঠিক নয় এবং সেখানে নাল অ্যান্ড ভয়েড করা হয়েছে এন্টায়ার গভর্নর এবং প্রেসিডেন্টের অ্যাসেন্টকে, এবং ওই বিলটাকে ধরে না হচ্ছে দ্য বিল ইজ ডিউলি পাসড। তো আন্ডার আর্টিকেল 142 কি বলা হয়? সুপ্রিম কোর্ট দেখো পাস এনি ডিক্রি অর মেক এনি অর্ডার অ্যাজ ইজ নেসেসারি ফর ডুইং কমপ্লিট জাস্টিস ইন এনি কজ অর ম্যাটার পেন্ডিং বিফোর ইট। সুপ্রিম কোর্ট যদি মনে হয় যে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন ইন এ পার্টিকুলার ম্যাটার ইজ নেসেসারি টু প্রোভাইড দ্য কমপ্লিট জাস্টিস ফর দ্য স্ট্যাবলিশমেন্ট অফ দ্য কমপ্লিট জাস্টিস, দেন সুপ্রিম কোর্ট ক্যান ডিউলি পাস এ ডিক্রি অর মেক এনি অর্ডার, যেটা কিন্তু স্যাক্রোসেন্ট হবে থ্রু আউট দ্য কান্ট্রি, সেটা মানতে হবে। কামিং টু দ্য নেক্সট 143 কি বলা হচ্ছে? এখানে সুপ্রিম কোর্ট কিন্তু এই যে ভার্ডিক্ট 2 বেঞ্চ জাজের যে ভার্ডিক্ট সেখানে বলেছেন যে 1 মাস থেকে 3 মাসের টাইমের মধ্যে গভর্নরকে কিন্তু একটা বিলে তার মতামত অ্যাসেন্ট দিতে হবে, আদারওয়াইজ সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে ইনডেফিনাইট পিরিয়ডের জন্য একটা বিলকে পেন্ডিং করে রাখা যাবে না। 143 তে কি বলা হয়েছে? সুপ্রিম কোর্ট বলেছে যদি গভর্নর বা প্রেসিডেন্ট মনে করেন যে তিনি কি মতামত দেবেন বা তিনি অ্যাসেন্ট দেবেন কি দেবেন না এটা তারা বুঝতে পারছে না, বিলে কি লেখা আছে তার জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন করতে পারছে না, দেন প্রেসিডেন্ট মাস্ট সিক দ্য হেল্প অফ দ্য সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 143। 143 কি? অ্যাডভাইসারি জুরিসডিকশন। কি বলছে? কনস্টিটিউশন কিন্তু এখানে গ্র্যান্ট করছে দ্য প্রেসিডেন্ট কি? দ্য পাওয়ার টু সিক অ্যাডভাইসারি ওপিনিয়ন ফ্রম দ্য সুপ্রিম কোর্ট অন দ্য ম্যাটার অফ ল অর ফ্যাক্ট দ্যাট আর অফ পাবলিক ইম্পর্টেন্স। অর্থাৎ এই
পাবলিক ইম্পর্টেন্সের ফ্যাক্টে বা ম্যাটারে প্রেসিডেন্ট কিন্তু সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটেশন সিক করতে পারে। প্রেসিডেন্ট ক্যান রেফার কোয়েশ্চেন টু দ্য সুপ্রিম কোর্ট ইফ দে অ্যাপিয়ার টু বি সাচ ইম্পর্টেন্স অ্যান্ড আর্জেন্সি দ্যাট ইজ এক্সপিডিয়েন্ট টু অবটেন দ্য কোর্টস ওপিনিয়ন। অর্থাৎ সুপ্রিম কোর্টকে কিন্তু ওপিনিয়ন সেক্ষেত্রে দেখতে হবে, বাট এইটা ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্টস অ্যাডভাইস ইজ নট বাইন্ডিং অন দ্য প্রেসিডেন্ট। কামিং টু দ্য নেক্সট, বিভিন্ন সময় এখানে এখন বলা হয়েছে যে দেখো সুপ্রিম কোর্ট এই যে কত বেঞ্চ দিয়েছে, এটা কত বেঞ্চের জাজ? 2 বেঞ্চ জাজ, জাস্টিস মাধবন অ্যান্ড জাস্টিস জেবি বোধহয় পাদ্রিওয়ালা। এই আমি দুজন জাস্টিসের নাম, অনারেবল জাস্টিসের নাম মেবি ভুলও বলতে পারি, বাট একবার দেখে নি দাঁড়াও। মেবি এখন আমি নামটা দেখতে পাচ্ছি না দুজন জাস্টিসের যে নাম, বাট অ্যাকচুয়ালি এখানে কি বলা হয়েছে, হ্যাঁ জাস্টিস পাদ্রিওয়ালা যে বেঞ্চটা তারা কিন্তু 2টো বেঞ্চ, কিন্তু বলা হয়েছে যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এই ধরনের ম্যাটার যেখানে কনস্টিটিউশনাল ভায়াবিলিটি নিয়ে কোয়েশ্চেন্স আসছে, লিগাল ইন্টারপ্রিটেশন কনস্টিটিউশনে দেখার দরকার পড়ছে, সেখানে কিন্তু অবভিয়াসলি 2 বেঞ্চ জাজের উপরে কনস্টিটিউশনাল বেঞ্চ তৈরি করা দরকার, যেটা হচ্ছে আর্টিকেল 145 সাব ক্লজ 3 তে মেজার করা আছে, এবং দ্যাট বেঞ্চ ক্যান অনলি ডিসাইড দ্য সাবস্টেন্সিয়াল কোয়েশ্চেন অফ ল অ্যাজ টু দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন। এবার 145 সাব ক্লজ 3 কি বলছে? সাব ক্লজ 3 145 article কি বলছে? It mandates that a case involving a substantial question of law as to the interpretation of the constitution, অর্থাৎ যেখানে interpretation of the question আছে, constitution interpretation regarded এবং substantial question of law আছে, সেখানে কিন্তু must be decided by a bench of at least 5 judges, অর্থাৎ 5 জাজের বেঞ্চ তৈরি করতে হবে, এবং this type of bench is known as constitution bench, অর্থাৎ constitutional bench দিয়ে কিন্তু এই কোয়েশ্চেনকে ডিটারমাইন করতে হবে, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হ্যাজ দ্য অথরিটি টু কনস্টিটিউট সাচ বেঞ্চেস এন্ড রেফার কেসেস টু দেম। এবং এখানে আজকে দাঁড়িয়ে এই কোয়েশ্চেনটাই হচ্ছে, এই গভর্নরের যে বিল, অ্যাসেন্ট টু দ্য বিলের এই যে ম্যাটারটা সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা এসছে, সেটাকে কিন্তু ভিজিট করা উচিত, সেটাকে রিচেক করা উচিত, এবং সেটাকে কিন্তু একটা কনস্টিটিউশনাল বেঞ্চ 5 জাজের একটা বেঞ্চ তৈরি করা আন্ডার আর্টিকেল 145 সাব ক্লজ 3, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে এই কোয়েশ্চেনটা উঠছে। দিস প্রভিশন এনশিওরস এ মোর থরো অ্যান্ড অথরিটেটিভ ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন। তাহলে এই কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন যখন খুব একটা আর্জেন্ট ম্যাটারে আসছে, তখন কিন্তু 145(3) কেই কিন্তু ইভোক করা উচিত। হোপফুলি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। বাকি যে জায়গাগুলো হাইলাইটেড আছে তোমরা নিজেদের মতো করে পড়ে নিতে পারো, এবং জাস্ট এটাই বলা হচ্ছে টাইম লিমিটকে ফিক্সড করা উচিত। এরপর গভর্নরের কাছে কিন্তু যখন একটা টাইমের পর এক্সেসিভ পিরিয়ডের জন্য, ইনডেফিনাইট পিরিয়ডের জন্য একটা বিল পেন্ডিং থাকে, সেটা ন্যাচারাল ডেথ হয়ে যাচ্ছে মনে করা হয়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 1 থেকে 3 মাসের মধ্যেই যে 1 to 3 months টাইম পিরিয়ড কিন্তু বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারা। এবং আরেকটা জায়গা বলা হয়েছে, গভর্নর কিন্তু একটা স্টেটে ফাংশন করে অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট, বাট গভর্নরকে সবসময় কিন্তু অন দ্য অ্যাডভাইস অফ কাউন্সিল অফ মিনিস্টারকে কাজ করতে হয়। গভর্নর নিজের মতো করে কোনো একটা বিলকে অ্যাসেন্ট দেবো কি দেবো না সেটা ডিসাইড করতে পারেন না। সেই জায়গায় দাঁড়িয়ে জাজমেন্ট কি বলেছেন, যে হি হ্যাজ টু সেন্ড দ্য বিল টু দ্য লেজিসলেচার ফর দ্য রিকনসিডারেশন। যদি পাঠান, সেখানেও কিন্তু এই যে কাউন্সিল অফ মিনিস্টারের কিন্তু অ্যাডভাইস সিক করতে হবে। সো হোপফুলি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি লাইন টু লাইন এটা পড়ালাম না, বাট আই এম গোয়িং টু দ্য ডিটেলস অ্যাবাউট দ্য আর্টিকেলস নাও। লাস্টলি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়েও আজকের ভিডিওর কমেন্ট বক্সে এর লিঙ্ক তোমরা পাবে। তো টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো ডেইলি পিডিএফ পাওয়ার জন্য, এবং ডেডিকেটেড মেন্টরশিপ প্রোগ্রাম তোমরা যদি জয়েন করতে চাও, আমার থেকে আমার পার্টিকুলারলি রেকর্ডেড ভিডিও বা ক্লাস পেতে চাও, ডেফিনেটলি তোমরা আমাকে এই ইমেল আইডিতে মেল করো। উইথ দিস নোট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, কি কি নতুন শিখতে পারলে সেটা জানিও, এবং হোপফুলি তোমরা প্রিপারেশন ভালোভাবে কন্টিনিউ করছো। হ্যাভ এ গুড ডে। উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।